সর্বোচ্চ শাস্তির দাবিতে, সেক্ষেত্রে সিবিআই সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, রাজ্য সরকার যদি যা কিছু করার ছিল অনেক আগে করতে পারতেন। রাজ্য সরকারের প্রথম হচ্ছে খুঁজে বার করা দরকার এইটা কেন ঘটলো। পশ্চিমবঙ্গের বাবা মাদের তিনি আশ্বস্ত করুন, পরে তো সিবিআইকে করবেন, পরে কোর্টকে করবেন, পরে ভারতবর্ষের মানুষকে করবেন। আজকে শুধু পশ্চিমবঙ্গের বাবা মা যারা আছেন, সত্যিই বলুন তো বাবা মারা, তারা তো এই বাবা মা সোদপুরের, তারা তো ভাবছেন যে আমার মেয়েটাকে যখন এইভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, একবার চোখ বুঝলে ভাবা যায় যে কি ভয়ঙ্কর ঘটনা। তো সরকার এটা ভাববেন না যে এর পেছনে কি ঘটনা? আজকে হাইকোর্টে মামলা ওঠার পর বিচারক প্রশ্ন তুলে এই মামলায় কি বাবা মায়ের সায় আছে কিনা প্রশ্ন তুলেছেন। রাজ্য সরকার তো সর্বোচ্চ সাজার দাবিতে আবার মামলা করেছে, বিচারক প্রশ্ন তুলেছেন যে এই মামলায় বাবা মার সায় আছে কিনা। এবার আমায় বলুন তো, আচ্ছা কেউ কি চাইছেন যে সঞ্জয়ের ফাঁসি হয়ে যাক? এবার প্রশ্ন, সর্বোচ্চ সাজা হোক। এবার সর্বোচ্চ সাজা ফাঁসি দিয়ে দিলে সব সমস্যার সমাধান? তাহলে সঞ্জয় কি আগামী দিনে কোনো কথা বলার মতো জায়গায় থাকছেন না? বাবা মাকে না জানিয়েই তো মামলাটা হয়েছে। কেন বাবা মাকে তো জানানো প্রয়োজন সমস্ত কিছুতে। তার কারণ ওই মেয়েটি যে সমস্যায় সেই মেডিকেল কলেজের ভেতরে ছিল, এটা তো বারে বারে কাগজে এসছে, আমরা তো এর আগে জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন, কলকাতা পুলিশ যখন ইনভেস্টিগেশন করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পুলিশ মন্ত্রী হিসাবে বলছেন সুবিচার চাই, বিচার দাও, বিচার চাই। হলো সিবিআই যখন কেসটি নিল, তখন বিজেপির নেতারা রাস্তায় নেমে বলছেন সুবিচার চাই। আমাকে বলুন তো, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, যারা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, তাদের যতগুলো এজেন্সি, সিবিআই, ইডি, এখানে পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তারা যাদের হাতে, তারা সুবিচার চাইছে রাস্তায় নেমে। তো আপনার আমার মতো সাধারণ মানুষ তারা কি চাইবেন? আপনারা হচ্ছে বিভিন্ন রিপোর্টার হিসেবে কার কাছে প্রশ্ন করবেন? এবার তাহলে সাধারণ মানুষকে কি ইন্টারপোলের কাছে যেতে হবে? সিবিআই ইডি করতে পারলো না, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ করতে পারলো না, বিচারক কী করবেন? তার কাছে যা পেপার দেওয়া হবে তিনি তো চোখ বুজে তার উপরেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এইটা কেন মানুষ বুঝে যাচ্ছেন না? এবং সঞ্জয়কে যে পানিশমেন্টের দেওয়া হয়েছে, যে রায়, আপনি দেখবেন ছেলেটি লালসা চরিতার্থ করেছে, খুন করেছে, তাই বেশি সেই হচ্ছে এই বিচার হয়েছে। কিন্তু আমরা জানতে চাইছি এই লালসাটা শুধু লালসা না, লালসাটাকে সামনে রেখে লোকের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হচ্ছে, পেছনে অন্য বড় ক্রাইম যেটা অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। কারণ একের পর এক পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমরা দেখতে পেরেছি, জুনিয়র ডাক্তারবাবুরা যদি আন্দোলন না করতেন, আমরা জানতে পারতাম না পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রের এই কালো দিক। নতুন করে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে, তাদের কি নতুন কিছু দিশা দেখাতে পারবে সুপ্রিম কোর্ট? দেখুন, আমার যেটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট এটার ইন্টারভেনশন এই কারণেই করেছিল, সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যাতে বিভ্রাট না হয়, আমার মনে হয়। কিন্তু আমি মনে করি মহামান্য আদালত যা যা বলে সেগুলো তো পুলিশ যাদের হাতে আছে, পুলিশ দিয়েই তো ইমপ্লিমেন্ট করতে হয়। কোনো জায়গায় কি ইমপ্লিমেন্ট হয়? সঠিকভাবে ইমপ্লিমেন্ট তো হয় না। মহামান্য আদালতের কাছে দেখানো যাবে সুপ্রিম কোর্টে, দেখাতে পারলে বাবা মারা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের আশ্বস্ত হবেন যে না, মহামান্য আদালত, এরা আমরা মিলট বলে বলি, কারণ ভগবানের পর্যায়ে, আল্লাহর পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ যদি করেন, যেখানে বাবা মারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন, তাদের বিনিদ্র রজনী কাটাতে হবে। আজকে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আরজিকর হত্যাকাণ্ডের, 47 নম্বরে নাম্বারিং রয়েছে, কি বলবেন? আবার যে সিবিআইয়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে পরিবার যেখানে ইচ্ছে যেতে পারে, সেটাই তাদের, এটা নিশ্চিত নিজেদের একেবারে ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজ্যের বিষয়, দেশের বিষয়, এটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বেই বিষয়টিকে জানে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সমাজ জীবনের বিষয়। যে ঘটনাটি ঘটেছে, বারে বারে আমি একটা কথা বলছি, যে রাজ্য সরকার খুঁজে দেখুক যে কি বিচারের রায় হয়েছে না হয়েছে, এসব নয়। মেয়েটি কি লালসার কারণে তিনি খুন হলেন? ছেলেটি তার লালসা চরিতার্থ করার পর মেয়েটিকে খুন করেছে, না সামনে লালসাকে রেখে পেছনে আলাদা কোনো প্লট আছে, অর্গানাইজড ক্রাইম আছে, যে কারণে মেয়েটিকে খুন হতে হলো? তার কারণ এই ঘটনাটির পর একের পর এক আমরা
যে ঘটনাগুলো জেনেছি, ওখানে ডাক্তারি পড়ুয়াদের যারা কম নাম্বার পায় তাদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া হয়, তাদের পাস করিয়ে দেওয়া হয়, আবার টাকা নিয়ে পাস করানো হয়। সন্দীপ ঘোষের বিষয় আমাদের সামনে এসছে, জাল ওষুধ চক্রের বিষয়, যেটা যন্ত্রণা কমছে না, ওষুধ খাচ্ছে, সেই ওষুধ পটির সঙ্গে বেরিয়ে যাচ্ছে, এগুলো সব আমরা জেনেছি। এইবার প্রশ্ন যে রাজ্য সরকার তো খুঁজে দেখুক যে সোর্স অফ ক্রাইমটা কী, কেন এই ঘটনাটা ঘটলো, এবং এটা যে বাস্তব তার চিত্রটা আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানে জাল স্যালাইন আপনারা দেখতে পেলেন, কালো তালিকার সাপ্লায়ার্স তিনি সাপ্লাই করছেন তাও দেখা গেল। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যেটা আজকে ধারণা, যে রাজ্য সরকার বলছেন কোর্ট পানিশমেন্ট দিচ্ছে, আরও একটু বেশি পানিশমেন্ট হলে ভালো হতো, এগুলো অন দি বেসিস অফ এভিডেন্স। কিন্তু রাজ্য সরকার, রাজ্য যদি মানুষের বাবা মার মন থেকে এই যে সংশয়, দ্বিধা, তাদের টেনশন, এটা যদি দূর করতে চাইতেন, কারণ লক্ষ লক্ষ আমাদের মা বোন ভাইরা তারা কাজে বেরোন, তার মধ্যে মহিলারা যারা কাজে বেরোন, রাতের বেলা যারা ডিউটি করেন, সকালবেলা বাড়ি ফিরলে আপনি ভাবুন তো যে সেইখানে তাদের বাড়ির অবস্থাটা কি হয়, যে মেয়েটা সত্যিই কোনো রকমভাবে আক্রান্ত হয়েছিল কি। এবার আক্রান্ত হওয়ার পর মেয়েটি যদি বাড়িতে বলে তবে ঠিক আছে, এবার যদি না বলে তাহলে ওই মেয়েটি যদি খুন হয়ে যায় বাড়ি ভোগে। কিন্তু এই যে ট্রমাটা চলে মেয়েটির মধ্যে, সেটা আপনার বাড়ি, আমার বাড়ি, সবার বাড়ি হতে পারে। তো মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি দিদি হিসাবে দেখেন, তাকে আমি বলবো মা হিসাবে বিষয়টাকে দেখতে, যে মায়ের যে যন্ত্রণা আজকে সোদপুরের ওই মা বাবা, সেই মায়ের যে যন্ত্রণা, তার কারণ তারা এখনও জানতে পারলেন না যে সত্যি এর পেছনে কি ঘটনা ছিল। সত্যি কি এই ছেলেটি একাই ঘটনাটা ঘটিয়েছে, শুধু কি লালসার কারণে সেই কাজটা করেছে, না তার মেয়ে যে প্রতিবাদী ছিল, তার মেয়ে যে অন্যায় দেখলে বিভিন্ন প্রতিবাদ করতেন, সেই ব্যাপারটা তার কারণে তাকে এই চক্রান্তের শিকার হতে হলো এবং প্রাণ দিতে হলো। অতএব অনেক প্রশ্ন। তো জাস্টিস ফর আরজি কর এখনও অধরা। জাজ তো রায় দিয়েছেন অন দি বেসিস অফ এভিডেন্স। আজকে প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, এটা কি দূরত্ব কমে যাওয়ার ইঙ্গিত? তৃণমূলে চলে আসতে পারেন জন্মানো, আপনি কি মনে করেন? দেখুন, আজকাল রাজনীতি যারা করেন তারা এই মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো বিভিন্ন কর্পোরেট হাউসের মতো এ হাউস ও হাউস পরিবর্তন করে। অতএব ঘটনা আজ যে নীতি, ও বলছে আমি কাল অবধি বারাসাতের দুর্গাপুজো খুব ভালো ছিল, বারাসাতের মহরম ভালো ছিল, আজকে কিন্তু কলকাতার দুর্গাপুজোটা ভালো, কলকাতার মহরমটা ভালো। কলকাতা তৃণমূলে যোগ দিতে পারে কি মনে করেন? আবার পারাপারির কি আছে, এদের নিয়ে আপনারা যত আলোচনা করবেন তত গুরুত্ব বাড়বে। এই রকম যারা করেন তাদের দিকে আমার মনে হয় একটা প্রশ্ন তাদের দেখানোই অনুচিত, তাদের প্রশ্ন করাই অনুচিত। তাহলে দেখবেন যদি সমাজটা কিছুটা, রাজনীতির বাগানটা কিছুটা সঠিক হয়। ডিগ্রি বিতর্কে তারা যে থাকছেন সেই জায়গাটায় রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো কারা করে দিচ্ছে, আর বর্ডার পেরিয়ে কারা আসছে? পুরো বিজেপি এবং তৃণমূল এদের নিজেদের দুর্বলতার কারণ, নিজেদের অপদার্থতার কারণ, প্রশাসনিক ব্যর্থতার কারণ। তৃণমূলের শিক্ষক ছেলে ব্যাপক রদবদল হয়েছে, এটা কি দলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত, নতুন সমীকরণের ইঙ্গিত? যারা অভিষেক মন্ত্রী তাদের নাম বাদ গেছে। আপনাকে বলছি, শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে আলোচনা করছেন, শিক্ষামন্ত্রী জেলে, কাল বাদে পরশু দিন হয়তো ছাড়া পেয়ে যাবেন, পুরো শিক্ষা দপ্তর জেলে। পশ্চিমবঙ্গের শিক্ষায় তো পুরো কালির দোয়াতরা পড়ে। দিন পর টাঙ্গারে একটা বাড়ি হেলে পড়ে, আরেকটা বলুন। আপনাকে আজ একটা কথা বলি, এলাকার কাউন্সিলর, কোথাও একটা বাড়ি রিপেয়ার হবে, কোথাও একটা ইট গাঁথবে কেউ, সেখানে তারা পৌঁছে যায়, তাদের চেলারা পৌঁছে যায়। আর ওই জায়গায় কোন প্রমোটার কি করেছে পরে ধরুন, আগে ওই বাড়ির নকশাকে পাস করলেন, নকশাকে অনুমোদন কারা দিলেন, কি করে বাড়িটা হলো তার সুপারভিশন কেউ থাকলো না। সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, কলকাতা কর্পোরেশন হোক, যেখানেই হোক। প্রশ্নটা হচ্ছে এলাকার কাউন্সিলর এরা মানেই একদম এরাই সর্বোচ্চ ক্ষমতাবান লোক, এদের বাইরে কোনো আলোচনা কোনো কিছু হয় না। এই জন্য দেখবেন জঙ্গি থেকে আমি বলেন এবং অভিযোগ মামলা রুজু হয়েছে এবং পুলিশেরই মামলাকে প্রশ্ন তুলেছে কোর্ট, কি বলবেন?
আমি এ ব্যাপারটা জানি না। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এটা মনে করি যে কেউ আজকাল বহু ডিগ্রি লিখে ফেলছেন, এটা বহু আগে থেকেই চলছে, যে অ্যাডভোকেট নয় অ্যাডভোকেট লিখে ফেলছে, যে ডাক্তার নয় ডাক্তার লিখে ফেলছে, বিভিন্ন আছে। প্রপার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, না থাকলে চিকিৎসকদের আন্দোলনে শামিল হওয়ার জন্য প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মামলা। আমি এইটুকু মনে করি যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন, এবং আমাদের যিনি মেডিকেল সেলের চেয়ারম্যান তাপস ফ্রান্সিস বিশ্বাস, তার কাছেও এসছে, তার ডিগ্রি, তিনি বিদেশে পড়াশুনো করেছেন, সেই সব নিয়ে আমরা মেডিকেল সেলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে। আমার প্রশ্ন, যদি অন্যায় সঠিক হয়ে থাকে, মানে অন্যায় যদি হয়ে থাকে তার সঠিক বিচার হোক, কিন্তু শুধু প্রতিহিংসা আর বসে, কিংবা আরজিকর আন্দোলনে যারা যুক্ত ছিল তাদের পেছনে আস্তে আস্তে করে আন্দোলনের সময় সবাই একত্রিত হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যে যার কাজে ব্যস্ত, সেই সময় যদি ইন্ডিভিজুয়াল কাউকে ধরে এইভাবে তাদের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা থাকে, এটা একবার দুবার হতে পারে, এটা চিরদিন হবে না। প্রত্যেকে মনে রাখো। আমাদের 11টা সাড়ে শুনতে পাচ্ছি না। ওগুলো কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাসপোর্ট দপ্তরের সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার রাজ্য সরকার এর জন্য দায়ী, এবং পুলিশ প্রপার ভেরিফিকেশন করছে না, যারা জেনুইন তাদের অনেক ট্রাবল দিচ্ছে। আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারের যে পাসপোর্ট দপ্তর আছে তাদের তো এগুলো ইনভেস্টিগেশন করা প্রয়োজন যখন পেপার জমা দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোঅর্ডিনেশন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নেই, এবং রাজ্য সরকারের আইন শৃঙ্খলার দায়িত্ব, তাদের এটা দেখার প্রয়োজন।